তো বড় সাহস ওর! কাজটা একটু বড্ড বেশি রিস্কের হয়ে যাচ্ছে না? ওসব মুখের মিষ্টি কথা এখন মুখেই রাখো ভাবি। তবে কিন্তু আমি এ বাড়ির কাউকে ক্ষমা করব না। আর সে তোমাকে আজকে রাতে পুকুর ঘাটে। আমাকে বুবু এসে বলল বেচারা একেবারে পাথর হয়ে গেছে। সালেহা বুবু কি তবে কুসুমকে ছোট করবার জন্য? বা আর আজকে আমি সব জানতে পেরেছি, সব। কুসুম, তোর কপালের জোর দেখে তো গ্রামের মানুষ হিংসায় জ্বলে পুড়ে মরছে। রহমত শহর থেকে এবার তোর জন্য যে দামি শাড়ি পাঠিয়েছে, সেটা নাকি এ তল্লাটে আর কারো নেই। ওসব কিছুই না বুবু, আপনি মিছে মিছে এত ভয় পাচ্ছেন। আপনার ভাই তো আপনাকেও একটা সুন্দর জামদানি দিতে চেয়েছিল, কিন্তু অনেক খুঁজেও মনের মতো পাচ্ছিল না বলে এবার আর আনতে পারেনি। থাক থাক, আর আমার কাছে আদিক্ষেতা করতে হবে না। মেজ বউয়ের ওপর যে তার দরদ একদম উতলে পড়ছে, সেটা বাড়ির দেয়ালগুলো পর্যন্ত জানে। আমাদের কথা কি আর মনে থাকে তার? আপনি সবসময় আমায় নিয়ে ভুল বুঝছেন কেন বুবু? সংসারের সবার জন্যই তো সে হাড় ভাঙা খাটুনি খেটে কিছু না কিছু পাঠায়। আমার একার জন্য তো আর পৃথিবী উল্টে দিচ্ছে না। পাঠায় তো নাম কাওয়াস্তে সব ছাইপাশ, কিন্তু আসল দামি জিনিস তো তার ওই কাঠের বাক্সেই গিয়ে জমা হয়। আমরা এই বাড়িতে দিনরাত খাটছি কি আর করা, আমাদের চোখ থাকতে আমরা অন্ধ। বুবু, আমি কি কোনোদিন আপনার কাছে কোনো কিছু লুকিয়েছি? আপনি চাইলে সেই শাড়িটা আমি আজই আপনাকে দিয়ে দিতে পারি। ওটা পরে আপনি খুশি হলেই আমি খুশি। ওরে আমার দয়ার সাগর রে, তোর দয়া দেখানোর কোনো দরকার নেই। নিজের জিনিসের বেশি করে যত্ন করিস। এই গ্রামটা কিন্তু খুব একটা সুবিধার না, কারো উপর নজর পড়লে রক্ষে নেই আর। গ্রামের মানুষ তো খারাপ নয় বুবু, আমরাই যদি নিজেরা ঠিক থাকি আর কারো মনে কষ্ট না দিই, তবে বাইরের মানুষকে ভয় পাওয়ার কি আছে? মন পরিষ্কার থাকলে সব ঠিক থাকে। বেশি ভালো মানুষই দেখাস না কুসুম, দুনিয়াটা কিন্তু অত সহজ না রে। মনে রাখিস, গাছে বেশি ফল ধরলে আর ডালপালা বেশি বাড়লে লোকে কিন্তু সেই ডাল ছাঁটতে এক মুহূর্ত দেরি করে না। আপনি অযথা আমার উপর রাগ করছেন বুবু। আমি শুধু মনে প্রাণে চেয়েছি আমরা সবাই একসাথে মিলেমিশে শান্তিতে দিন কাটাই। এর বাইরে আমার আর কোনো উদ্দেশ্য নেই। মা, দেখলেন তো কুসুমের মেজাজ আর মুখের তেজ? আমাকে আজ ভরা পুকুর ঘাটে মুখের ওপর বলে দিল এই বাড়ি নাকি এখন থেকে তার ইশারায় চলবে, আর আমার কোনো কথা খাটবে না। এত বড় সাহস ওর! আমি মরা পর্যন্ত এই বাড়িতে আমার হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়বে না। ওই কুসুম এসেছে সেদিন, আর আজই রাজত্ব কায়েম করতে চায়। শুধু তাই না মা, আমি নিজের চোখে দেখেছি ওই বদমাইশ আনোয়ারের সাথে কুসুম কাল গভীর রাতে পুকুর ঘাটে চুপি চুপি কথা বলছিল। আমি কাছে যেতেই দুজনে দুই দিকে সরে গেল। আমার সোনার ছেলে রহমত শহরে হাড় ভাঙা খাটুনি খাটছে আমাদের মুখে দুমুঠো অন্ন তুলে দিতে, আর এই ঢমি বউ ঘরে বসে এখানে পরপুরুষের সাথে পিরিতি করে বেড়াচ্ছে। মেজ বউ তো সবার সামনে খুব সাধু সাজে মা, আসলে তলে তলে যে সে এত বড় বিষ তা আমরা কেউ আগে ঘুণাক্ষরেও বুঝতে পারিনি। ও আমাদের কলিজায় কুড়াল মারছে। আজ বাড়ি ফিরুক রহমত, এই পাপীকে বিদায় না করা পর্যন্ত আমার মনে আর কোনো শান্তি নেই। আমার ছেলের ঘর এভাবে ছাড়খাড় হতে আমি তো আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব না। আমি কি আর সাধ করে এসব বলছি মা? আমি নিজের চোখে দেখেছি যে আনোয়ারের সাথে ওর গোপন আলাপ চলে। তুই ঠিক বলছিস তো সালেহা, মেজ বউকে তো আমি নিজের মেয়ের চেয়েও বেশি বিশ্বাস করতাম। এখন দেখছি ওই হলো ঘরের শত্রু বিভীষণ। বিশ্বাসের মর্যাদা কি আর সবাই দিতে জানে মা? কুসুম আমাদের এই সম্ভ্রান্ত বংশের মুখে কালি মাখাচ্ছে, আর আমাদের ইজ্জত রাস্তার ধুলোর সাথে মিশিয়ে দিচ্ছে। ওর এখনই বিচার দরকার। ঠিক আছে মা, তুই যখন সব নিজের চোখে দেখেছিস, তবে ওকে আমি আজই উপযুক্ত শিক্ষা দেব। তুই শুধু রহমতের সামনে সাহস করে সব সত্যি কথাগুলো মুখ ফুটে বলবি। শোন আনোয়ার, মনে আছে তো তোকে ঠিক কি কাজ করতে হবে?
তোকে শুধু সুযোগ বুঝে কুসুমের ঘরের জানালা দিয়ে এই চিরকুটটা ভেতরে ফেলে রেখে আসতে হবে, যেন কারো নজরে না পড়ে। আপা, কাজটা একটু বড্ড বেশি রিস্কের হয়ে যাচ্ছে না? যদি গ্রামের মানুষ একবার হাতে নাতে ধরে ফেলে, তবে তো আমাকে জ্যান্ত পুঁতে ফেলবে। তখন আপনি কি বাঁচাতে পারবেন? ভয় পাস না, আমি আর শেফালি বাড়ির চারপাশে পাহারা দেব। তুই শুধু বিকেলের আজানের পর অন্ধকার নামলে সাবধানে এসে কাজটা সেরে চম্পট দিবি। টাকাটা কিন্তু আমাকে কাজ শেষ হওয়ার সাথে সাথে হাতে হাতে বুঝিয়ে দিতে হবে আপা। আমি শুধু টাকার লোভে এই নোংরা খেলায় নিজের জীবন বাজি রেখে নাচছি, নাহলে আসতাম না। টাকার জন্য তোকে কোনো চিন্তা করতে হবে না রে। একবার যদি কুসুমকে এই বাড়ি থেকে আমি বিদায় করতে পারি, তবে রহমতের সব সম্পত্তি আমার হাতে চলে আসবে। এই মেজ বউটা না দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। ওর পবিত্র নামে মিথ্যে কলঙ্ক ছড়াতে আমার নিজেরই কেন জানি না একটু খটকা লাগছে, কিন্তু উপায় নেই, যে আমার টাকার খুব দরকার। মায়া দয়ায় সব পকেটে পুরে রাখ। কাজ শেষ করে আজ বিকেলে এই গ্রাম ছেড়ে কয়েকদিনের জন্য হাওয়া হয়ে যাবি, যেন কেউ তোর ছায়াটাও খুঁজে না পায়। ঠিক আছে আপা, যখন কথা দিয়েছি তখন বিকেলের আজানের পর আবছা অন্ধকার নামলেই আমি কুসুমের ঘরের পশ্চিমের জানালায় হাজির হব আর চিরকুটটা ছুঁড়ে ফেলে দেব। খুব খেয়াল রাখিস, রহমত যখন ঘর ঢুকবে তখন যেন নিজের চোখে ওই কাগজটা মেঝেতে পড়ে থাকতে দেখে। তবেই আমাদের সাজানো এই পরিকল্পনা একদম 16 আনা সফল হবে। আরে আপনি একদম নিশ্চিন্তে গিয়ে ঘরে শুয়ে থাকুন আপা, শিকার এবার ঠিকই আমার জালে আটকাবে। একবার কলঙ্ক রটলে মেজবউ পালানোর আর পথ খুঁজে পাবে না। কি ভাবি, আজ তো দেখি উনুনের সামনে খুব মন দিয়ে খুন্তি নাড়ছো আর ঘামছো। বড় ভাই আজ শহর থেকে ফিরছে বলেই কি এত সব পদে রাজকীয় আয়োজন চলছে? ও তো অনেকগুলো মাস পর বাড়ি ফিরছে শেফালি, তাই ওর পছন্দের সেই পুকুরের তাজা মাছ আর কচুর লতি রান্না করছি, যেন খেয়ে একটু শান্তি পায়। ওর শরীরটাও নাকি খুব ভেঙে পড়েছে। ভাইয়া তো শহর থেকে এবার গাদা গাদা টাকা আর দামি দামি গিফট নিয়ে আসবে। আমাদের মতো গরিব মানুষদের জন্য কি এবার কিছু আনবে, নাকি সবই তো তোমার জন্যই তোলা থাকবে? তোমার জন্য তো ছোট এক জোড়া সোনার কানের দুল আর একটা সুন্দর সুতি শাড়ি আনার কথা চিঠিতে লিখেছিল। দেখি শেষ পর্যন্ত সে বাজার থেকে কি জোগাড় করে আনে। নিজের বেলায় তো বড় দামি নেকলেস, আর আমার বেলা ওইটুকুনি কানের দুল। ভাইয়া আর তোমার বিচার তো দেখছি দিন দিন অনেক বেশি পক্ষপাত হয়ে যাচ্ছে। শেফালি, তুমি কেন আমায় নিয়ে এত হিংসে করছো ভাই? আমি তো বারবার বলেছি আমার যা কিছু আছে সব তোমাদেরই। আমার এই শাড়ি গয়না এইসব নিয়ে আমি কি কবরে যাব? ওসব মুখের মিষ্টি কথা এখন মুখেই রাখো ভাবি। তোমার অন্তরে যে কত মারপ্যাচ আর নোংরামি লুকিয়ে আছে তা আমরা সবাই এখন জানি। বেশি সাধু সাজার ভান করতে হবে না। আমি আসলে কি অপরাধ করলাম যে তোমরা বাড়ির সবাই মিলে আমার ওপর এভাবে চটে আছো? আমার যদি কোনো ভুল হয়ে থাকে তবে আমায় শুধরে দাও, আমি ক্ষমা চেয়ে নেব। তুমি কোনো ভুল করনি ভাবি, তুমি ঘোরতর পাপ করেছো যা কিনা ক্ষমার অযোগ্য। সময় এলেই সব হাটে হাঁড়ি ভেঙে যাবে, তখন আর এই মায়াবী ন্যাকামি করে পার পাবে না। আমি কোনোদিন মনে প্রাণে কারোর একটুও মন্দ চাইনি। তোমরা কেন হঠাৎ করে আমার সাথে এমন অমানুষের মতো ব্যবহার করছো তাই তো আমি ভেবে পাচ্ছি না। তোমার শরীরটা এখন কেমন আছে? তোমার জন্য শহর থেকে ভালো কোম্পানির ওষুধ আর কিছু দামি পথ্য কিনে এনেছি, নিয়ম করে খাবে। হ্যাঁ, শরীর আর কি ভালো থাকবে রে বাপ, ঘরের যা অবস্থা আর যা অশান্তি চলছে তাতে আমার হাড় মাস কালি হয়ে যাচ্ছে। তোর ঘরের খবর জানলে তোরও মাথা ঠিক থাকবে না। এ কি বলছো মা? বাড়িতে কি কিছু হয়েছে? কুসুম কি আবার তোমার সাথে কোনো বেয়াদবি করেছে বা কোনো অযত্ন করেছে? তুমি আমাকে খুলে বলো তো, আমি তো কিছুই বুঝতে পারছি না। শুধু বেয়াদবি করলে তো আমি মুখ বুজে সয়ে নিতাম রে বাপ। সে যা শুরু করেছে তাতে আমাদের এই বংশের মুখে চুনকালি পড়েছে, আর সমাজে মাথা তুলে মুখ দেখানো এখন দায় হয়ে দাঁড়িয়েছে। মা, পরিষ্কার করে বলো তো ঠিক কি ঘটেছে? কুসুম তো তেমন মেয়ে না, সে তো তোমাকে ছায়ার মতো আগলে রাখে আর আর সব সময় তোমার ভক্তি আর সেবা নিয়ে ব্যস্ত থাকে।
ভক্তির নামে সে আসলে দিন রাত তোর চোখে ধুলো দেয় আর ঢং করে। তলে তলে সে ওই পাড়ার বাজে ছেলে আনোয়ারের সাথে দিনের পর দিন মেলামেশা করছে আর আমাদের অসম্মান করছে। মা তুমি এসব কি বলছো? আমি